বজবজ পৌরসভার গেটের সামনে অস্থায়ী সাফাই কর্মীদের অবস্থান বিক্ষোভ। 14ই আগস্ট শুক্রবার বজবজ পৌরসভার 20টি ওয়ার্ডের অস্থায়ী সাফাই কর্মীরা কাজ বন্ধ রেখে পৌরসভার গেটের সামনে অবস্থান বিক্ষোভে বসেছেন। দীর্ঘ 15 থেকে 20 বছর ধরে কাজ করেও স্থায়ীকরণ ও বেতন বৃদ্ধির দাবি পূরণ না হওয়ায় তাদের এই আন্দোলন। এর পাশাপাশি নতুন ফিঙ্গারপ্রিন্ট হাজিরা ব্যবস্থারও বিরোধিতা করেছেন তারা। কর্মীদের দাবি আগে স্থায়ীকরণ করতে হবে, তারপর নতুন নিয়ম মানবেন। দাবি পূরণ না হলে আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বিক্ষোভকারীরা। আমাদের দীর্ঘদিন ধরে আমাদের অনেক নতুন কর্মী আছে, তাদের মাইনে বাড়ানো হচ্ছে না। আমাদেরকে প্রত্যেকটা লেবারকে আমাদের টাইম অনুযায়ী কাজ করছি, তা সত্ত্বেও আমাদেরকে লেবার বাড়ানো হচ্ছে না। প্রত্যেকবার বলছে ডকুমেন্টস দেওয়া হচ্ছে, কিন্তু ডকুমেন্টসে কোনো কাজই হচ্ছে না। আমাদের কারণ মাইনেও বাড়ানো হচ্ছে না। এত বছর ধরে প্রত্যেকটা মানুষ আমরা চেষ্টা করে যাচ্ছি, সব লেবাররা এত খেটেও যাচ্ছি, তারপর আমাদের কোনো মাইনে নেই। এই মুহূর্তে আমাদের 7,500 থেকে 9,000 টাকা মাইনে, এই বেতনে কি আমাদের সংসার চলে আপনারা বলুন? সেক্ষেত্রে আমাদের সংসার চলছে না। তার মধ্যে আবার ফিঙ্গারপ্রিন্টের ব্যবস্থা করেছে, সেটা আমরা আজ কালকে শুনলাম। কারা ব্যবস্থা করেছে? সেটা হচ্ছে আমাদের পৌর থেকে আমাদের ভট্টাচার্যবাবু আছেন, উনি ইন্সপেক্টর, পৌর ইন্সপেক্টর। উনি আছে সকালবেলা আমাদেরকে বলেছে যে সকাল 6টা থেকে দুপুরে 1টার মধ্যে আমাদের ফিঙ্গারপ্রিন্ট, দুপুর 2টোর মধ্যে সকালবেলা 6টার সময় ইন করতে হবে ফিঙ্গারপ্রিন্ট করে, আবার দুপুর 2টোর সময় ফিঙ্গার আউট করতে হবে, লগ ইন করতে হবে, লগ ইনটা আউট করতে হবে। তা আমরা চাইছি যে এই ফিঙ্গারপ্রিন্টের ব্যবস্থা করবো না, কারণ যাবো না, কারণ আমরা সরকারি স্টাফের মধ্যে নয়। 70 জনের সরকারি লেবারদের তাদের নাম এসছে, আমাদের তো নাম আসেনি, পার্মানেন্ট স্টাফ তারা। আর আমরা তো পারবেন, আমরা তো সরকার থেকে টাকা পাই না, আমরা ফান্ডে টাকা পাই। মানে 20টা ওয়ার্ডের মধ্যে 70 জন হচ্ছে পার্মানেন্ট আছে, বাদ বাকি কোনো পার্মানেন্ট নেই। এখানে কতজন শ্রমিকরা মানে কর্মচারীরা কাজ করছে? এখানে 400-450 উপরে হচ্ছে কনজারভেন্সি ডিপার্টমেন্ট। কনজারভেন্সি ডিপার্টমেন্টে 400 উপরে লেবার আছে টোটাল। হসপিটাল আছে, আমাদের বার্নিংহাটে আছে, পৌরসভার সকালের স্টাফ আছে, এবারে হচ্ছে 450 উপরে লেবার আছে আমাদের। আর তার মধ্যে পার্মানেন্ট স্টাফ 70 জন। আমি এখানটা 20 বছর চাকরি করছি। কি আপনাকে পার্মানেন্ট করা হয়েছে? না, এখনো পর্যন্ত বলছে অস্থায়ীও নেই, তুমি সরকারি খাতায় তোমার নামই নেই। আমরা গেছিলাম এই নিয়ে চেয়ারম্যানের সঙ্গে, আমরা সবাই গেছিলাম কথা বলতে, কিন্তু উনি বললো যে তোমরা সরকারি আন্ডারে নেই, তোমরা পুরসভার ফান্ডের অবস্থায় পড়ে আছো। তাহলে যখনই আমাদের কোনো সরকারি দাবি দেওয়া মানে কাজকর্ম আসে, তখন সেইগুলো আমাদেরকে চাপ দিয়ে সেগুলো করায়। যখন আমরা সরকারি ইয়ে নেই কর্মচারী, তাহলে সরকারি আমরা চাপটা নেব কেন? আমরা যখন পৌরসভার ফান্ডের থেকে মাইনে পাচ্ছি, তা আমরা পৌরসভার আন্ডারে যতটাই ততটাই করব, তার আগে তো আমরা করব না। এই যে ফিঙ্গার কথাটা বলছেন, আমরা এটা মানবো না সেটা বলছি না, আমরা মানবো, কিন্তু আমাদের সরকারি এতে পাঠান, সরকারি যে রুলস আছে, যে মাইনেটা আছে, সেটা আমাদের পাবা করুন, তাহলে আমরা ওটা মানছি। এমনি যতদিন না আমাদেরকে সরকারি এতে ফেলে, ততদিন আমরা এটাও কিন্তু মানছি না। সেই জন্য কি আজকে সকাল থেকে আপনারা কাজ করছেন? আমরা সকাল থেকে এখানটা আছি, আমরা কোনো কাজকর্ম কিছু করিনি, আমরা সকাল থেকে এখানটা আছি। আমরা এখানকার যে ডিও, তার সঙ্গে কথা বলেছিলাম, উনি বললো যে এটা করতে হবে, আমরা মানিনি, তাই আমরা সবাই এখানটা একমত করে দাঁড়িয়ে আছি। আপনার নাম? আমার নাম রিনা মল্লিক। আমি তো যখন এসেছি তখন আমি কাউকে দেখতে পাইনি, তা আমি খবর নিলাম বা খবর পেয়েছিও যে আমাদের কনজারভেন্সি ডিপার্টমেন্টে কিছু কর্মী, সবাই নয়, তারা কাজ বন্ধ রেখে বিক্ষোভ দেখাচ্ছিলেন গেটে, অবস্থান বিক্ষোভ, শান্তিপূর্ণভাবে। যে দুটো বোধহয় দাবি, একটা হচ্ছে আজকে থেকে আমাদের রাজ্য সরকার এবং রাজ্য সরকারের পৌর নগরোন্নয়ন দপ্তর যে নির্দেশ জারি করেছে, পৌরসভার সর্বস্তরের কর্মচারীদের জন্য বায়োমেট্রিক সিস্টেম, অর্থাৎ ডিজিটাল অ্যাটেন্ডেন্স করতে হবে। এটা কি সমস্ত মিউনিসিপ্যালিটিতে? সর্বত্র, গোটা রাজ্যব্যাপী। সরকার যখন একটা সিদ্ধান্ত নিয়েছে, তখন তো কিছু জায়গায় হবে, কিছু জায়গায় হবে না, তা নয়। সমস্ত মিউনিসিপ্যালিটির জন্যেই, 128টা মিউনিসিপ্যালিটির জন্যই এই সিদ্ধান্ত নিয়েছেন যে সর্বস্তরের কর্মচারীদের উপস্থিতি, অ্যাটেন্ডেন্স, অর্থাৎ তিনি কখন অফিসে ঢুকছেন, কখন বেরোচ্ছেন, সেটাকে বায়োমেট্রিকের মাধ্যমে চালু করা। এটাকে আমরা স্বাগত জানাই, এটা ভালো সিস্টেম, যাতে কাজকর্মে কোনো ফাঁকি না থাকে বা এর একটা স্বচ্ছতা থাকে, সেটার জন্য এটা কার্যকরী।
সেটা নিয়ে আমি যতদূর শুনেছি, এখনও পর্যন্ত আমাকে সরাসরি কিছু জানায়নি যে তাদের বোধহয় কিছু আপত্তি আছে, কারণ তাদের কাজের বোধহয় কিছু কাটা সময় আছে, সকাল বিকেল এরকম ধরে ইত্যাদি, বা তাদের মাইনেপত্র কম, যারা ক্যাজুয়াল পার্মানেন্ট নয়। আমাদের এখানে সিস্টেম যেরকম আছে কনসলিডেটেড, আমরাই সেটা করেছি, আমরা কনসলিডেটেড করেছি। এর মধ্যে থেকে তারা একটা সিএল পান, ছুটি পান, বা একটা নির্দিষ্ট ধাপ ডেলিরেটেড বা নো ওয়ার্ক নোপো থেকে এটা আপগ্রেডেড হয়ে কনসুলেট। কারণ স্থায়ী করার ক্ষমতা তো পৌরসভার নেই, সে আইন বহু বছর আগে বন্ধ হয়ে গেছে। স্থায়ী করতে গেলে গভর্নমেন্টের এই পৌরসভার জন্য একটা স্টাফ প্যাটার্ন থাকে। এই মুহূর্তে বর্তমানে যেটা নেই, সেটা আগের সরকারের আমলে একটা চূড়ান্ত জায়গায় গেছিলো, কিন্তু পাবলিশড হয়নি। আমি আশাবাদী যে নতুন সরকারও এই স্টাফ প্যাটার্নটা নতুন করে পৌরসভা ভিত্তিক, প্রয়োজন ভিত্তিক তারা তৈরি করবেন। তাতে দেখা যাবে যে বজবজ পৌরসভার কত পোস্ট দরকার, কত পোস্ট বর্তমানে আছে, তাহলে যেগুলো ফাঁকা সেগুলো আমাদের পূরণ করার দায়িত্ব দেবে সরকার, অনুমোদন দেবে। দিলে বর্তমানে মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন চালু হয়ে গেছে 5 বছর আগে, এ বি সি 3টে ক্যাটাগরির কর্মচারীদের জন্য। সুতরাং সেই মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের থেকে যেভাবে কলেজ সার্ভিস কমিশন, স্কুল সার্ভিস কমিশন, পাবলিক সার্ভিস কমিশন, সেইভাবেই তারা সারা রাজ্য থেকে পরীক্ষা দিয়ে আসবে। এটা পৌরসভার হাতে কোনো ক্ষমতা নেই দীর্ঘদিন ধরে। গ্রুপ ডি রিক্রুটমেন্টের ক্ষেত্রে সেখানে আইন করা আছে যে পৌরসভায় রিক্রুটমেন্ট বোর্ড থাকবে, সেখানে সরকারের প্রতিনিধি থাকবেন, ডিরেক্টরেট অফ লোকাল বডিজের প্রতিনিধি থাকবেন, ডিএমের প্রতিনিধি থাকবেন, পৌরসভার প্রতিনিধি থাকবেন, গ্রুপ ডির একমাত্র। তবে সেই ফাঁকা পোস্ট যখন সরকার অনুমোদন দেবে তখনই করতে পারবে, পৌরসভার কোনো স্বাধীনভাবে অধিকার নেই এক্ষেত্রে। আইন খুব পরিষ্কার এবং স্পষ্ট, এ নিয়ে কোনো বিভ্রান্তি থাকার অবকাশ নেই। না বুঝে কেউ কেউ হয়তো ভুল বুঝতে পারেন, কিন্তু যারা জানেন বা জানার চেষ্টা করবেন, আইন পরিষ্কার। আমাদের পৌরসভায় ধরুন একটা সময় 495 জন পার্মানেন্ট এমপ্লয়ি ছিল বজবজ পৌরসভার স্টাফ প্যাটার্ন, স্টাফ নর্মস অনুযায়ী 495 জন। বর্তমানে সেটা 80-81 জন। আর যার ফলে তাহলে কাজটা হবে কি করে? স্বাভাবিকভাবেই যারা অস্থায়ী কর্মচারী, ক্যাজুয়াল এমপ্লয়ি, যাদেরকে আমরা কনসলিডেটেড করেছি আমাদের বোর্ড, সেই কর্মচারী আছে, অল্প সামান্য কিছু ডেলিগেটেড আছে, আমরা প্রায় সবাইকেই কনসলিডেটেড করে দিয়েছি, যার ফলে তারা একটা ছুটি পান। আমরা কর্মচারীদের ইএসআইয়ের এই বোর্ড 2.5 কোটি টাকা বাকি ছিল, সেই টাকাও আমরা পূরণ করে দিয়ে আপডেট করে দিয়েছি কর্মচারীদের ইএসআইয়ের জন্যে। আমরা মাইনেও বাড়িয়েছি এর আগে, কিন্তু বর্তমানে তাদেরও একটা দাবি আছে। আজকালকার বাজারে তারা যে মাইনে পান, সে মাইনাতে একটা মানুষের পরিবার চালানো সত্যি করেই খুব কষ্টসাধ্য ব্যাপার। পার্মানেন্ট এমপ্লয়ির যে মাইনা, সেই তুলনায় তো তাদের মাইনা অনেক কম। সে নিয়ে তাদের আক্ষেপ, দুঃখ, ক্ষোভ, বেদনা থাকতেই পারে, সেটা স্বাভাবিক এবং সঙ্গত। কেননা এইটা পৌরসভার তহবিল থেকে পেমেন্ট করতে, এখানে গভর্নমেন্টের কোনো অর্থ বরাদ্দ নেই এর জন্যে। স্থায়ী কর্মচারীদের মাইনের 85% দেয় সরকার, 15% দিতে হয় পৌরসভাকে, পার্মানেন্ট এমপ্লয়ি। আর যারা ইমপারমানেন্ট, অর্থাৎ যারা কনসলিডেটেড, ডেলিরেটেড, নো ওয়ার্ক নো পে, অর্থাৎ ক্যাজুয়াল অস্থায়ী কর্মচারী, তাদের বেতনের 100%ই পৌর তহবিল থেকে দিতে হয়। পৌর কর্মচারীদের পেনশন, আমাদের আশপাশের মিউনিসিপ্যালিটিতে 10 জন, নতুন পৌরসভা 10 জনও রিটায়ার্ড হয়নি। আমাদের 3 শতাধিক, যেহেতু 126 বছরের পৌরসভা, 3 শতাধিক অবসরপ্রাপ্ত কর্মচারী। পেনশনের টাকার 40% গভর্নমেন্ট দেয়, 60% মিউনিসিপ্যালিটিকে দিতে হয়, অর্থাৎ 60% টাকা। তাহলে অস্থায়ী কর্মচারীদের 100% বেতন মজুরি, আর অবসরপ্রাপ্ত কর্মচারীদের পেনশনের 60%, 60%। এই টাকাটা পৌর তহবিল থেকে, পৌরসভার নিজস্ব ফান্ড থেকে, ওন ফান্ড থেকে দিতে হয়। এছাড়া তো অন্যান্য বহু ধরনের খরচা আছে, যে খরচা অন্যান্য অনেক পৌরসভা নেই।
11টা প্রাইমারি স্কুল, হসপিটাল অ্যান্ড মেটার্নিটি, বার্নিংঘাট, বেরিয়াল গ্রাউন্ড, বার্নিংঘাটে 8 লাখ টাকা এখন মাসে হাই টেনশন ইলেকট্রিক বিল। এই সমস্তটাই ভর্তুকি দিয়ে পৌরসভাকে চালাতে হয়। একটা ডেফিসিট বাজেটে রান করা পৌরসভা, আয়ের থেকে ব্যয় বেশি। এই পরিস্থিতির মধ্যে দিয়ে তাদের দাবির প্রতি আমি সহানুভূতিশীল এবং তাদের দাবিকে আমি যুক্তিসঙ্গত মনে করি। কিন্তু এই মুহূর্তে আমার পক্ষে বেতন বাড়ানোর সিদ্ধান্ত নেওয়ার কোনো অধিকার আইন আমাকে দেয়নি। এটা আইনে বলা আছে বোর্ড অফ কাউন্সিলার্স বসে, অফিস অফ দি কাউন্সিলার্স অফ দি মিউনিসিপ্যালিটি, বোর্ড অফ কাউন্সিলার্স তাদের সভা থেকে সিদ্ধান্ত নিলে পৌর তহবিলে যদি সেই পর্যাপ্ত অর্থ থাকে তবে সেই বেতন দিতে পারবে। কিন্তু এখন বোর্ড অফ কাউন্সিলার্স ফাংশন করছে না, বোর্ড মিটিং হতে পারছে না। সেক্ষেত্রে আমি কি করে নেব? তাদের পক্ষ থেকেই তাদের নেতৃত্ব আমাকে আবেদন করেছিল যে আপনি তাহলে সরকারকে বা মাননীয় মন্ত্রীকে জানান। আমি তারা প্রথম যেদিন ডেপুটেশন দেয় তার 72 ঘন্টার মধ্যে মাননীয় মন্ত্রীকে এবং পৌর নগর উন্নয়ন দপ্তরের অ্যাডিশনাল চিফ সেক্রেটারিকে বিস্তারিত তথ্য জানিয়ে, তাদের দাবির কথাও জানিয়ে, আমাদের যে বোর্ড মিটিং হতে পারছে না সে কথাও জানিয়ে বিস্তারিত চিঠি চেয়ে ডিপার্টমেন্টের এবং অনারেবল মিনিস্টারের অ্যাডভাইস এবং গাইডলাইন চাই। আর্থিক দুরবস্থার কথাও উল্লেখ করা আছে। সেই চিঠি আমরা যখন উত্তর পাব, আমরা নিশ্চয়ই যারা এই দাবি রাখছেন তাদেরকে জানাবো কি উত্তর এলো। এখনও পর্যন্ত উত্তর আসেনি, উত্তর এলেই আমি তাদের জানাবো। সুতরাং আমি এ সম্পর্কে ওয়াকিবহাল এবং সহানুভূতিশীল, কিন্তু আইনগত বাধ্যবাধকতাটাও সকলকে মাথায় রাখতে হবে। চেয়ারম্যানের একার এটা ক্ষমতা নেই। কিন্তু যতক্ষণ না সুরাও হচ্ছে ততক্ষণ ওরা তো কাজ করবে না, তাহলে তারপরে আপনারা কি সিদ্ধান্ত নিয়েছেন? কাজ যদি না করে সেটা হবে বেআইনি। কাজ করার জন্যেই বেতন বা মজুরি। কাজ যদি না করে, সরকারের স্পষ্ট নির্দেশ আছে কোনো শ্রমিক আন্দোলন কাজ বন্ধ রেখে করা যাবে না। এবং আমার কাছে যে 2 দিন ডেপুটেশন হয়েছে তাদের নবগঠিত ইউনিয়নের পক্ষে যে কর্মচারী নেতৃত্বরা ছিলেন এবং কর্মচারীদের বাইরে যে দলীয় নেতৃত্বরা এসেছিলেন তারাও স্পষ্ট আমার সামনেই বলেছেন যে কাজ বন্ধ রেখে আন্দোলন করা যাবে না। এরপরও যদি কেউ এই দুঃসাহস দেখায় যে কাজ বন্ধ রাখা হবে, কাজ বন্ধ রাখা মানে মানুষের পরিষেবা বন্ধ রাখা, আমি সরকারকে জানাবো। সরকার যে গাইডলাইন দেবে সেই মোতাবেক ব্যবস্থা হবে। মানুষকে দুর্ভোগে ফেলে কাজ বন্ধ রেখে তাহলে তার মায়নাটা বেড়ে যাবে না কাজ বন্ধ রাখলে, কিন্তু বজবজের হাজার হাজার মানুষের অসুবিধা হবে কাজ বন্ধ থাকা মানে। তাহলে আমাকে সেটা সরকারকে জানাতে হবে। তারপরে দেখা যাবে সরকার কি নির্দেশ দেয়, কি গাইডলাইন দেয়। বজবজ থেকে আরিফুল ইসলামের রিপোর্ট। আপনারা দেখছেন সংবাদ মুখোমুখি।